সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে। সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা, খুঁজি ভবিষ্যতের পথ। প্রতি পর্বের মতো আমাদের আজকেও একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি একজন রন্ধন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশনের তিনি জেনারেল সেক্রেটারি। তিনি হচ্ছেন মেহেরুন্নেসা আপা। চলুন দর্শক, আমরা চলে যাই আমাদের প্রিয় মেহেরুন্নেসা আপার কাছে। আপা কেমন আছেন? এই তো ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা চলছে? আমার তো এখন তো রান্না নিয়ে বেশি ব্যস্ততা থাকে এবং রান্না রিলেটেডই কাজ করি আমরা, যাতে সমাজের অনেক উপকার হয়। আবার অনেক লেখালেখি তো করছেন রান্নার উপরে করি, কি ধরনের খাবার খাওয়া উচিত, কোন সিজনে কিরকম খাওয়া উচিত, হেলদি ফুডের উপরে আমি বেশি। আপা কোথায় কোথায় যাচ্ছে আপনার এই লেখাগুলো, মানে আমাদের দর্শকরা যদি সংগ্রহ করে? সাধারণত লেখাগুলো আমি পত্রিকায় দেই, বিশেষ করে আনন্দ ভুবন পত্রিকায় আমি বেশি দেই। ও তো আমার ওনাদের সাথে আমি 6 সাল থেকে কাজ করছি। আচ্ছা, আমরা তো সবাই জানি যে কুকিং অ্যাসোসিয়েশনের জন্মই হচ্ছে আমাদের কেকা ফেরদৌসির আপার হাত থেকে এবং আপনার হাত থেকে। তো সেই জিনিসটা একটু জানতে চাচ্ছি যে আসলে শুরুতে কারা কারা ছিলেন এবং কিভাবে আসলে এই কুকিং অ্যাসোসিয়েশন গঠিত হয়। আমি যখন এটিএন বাংলা সেই 5 সালের জানুয়ারি থেকে রান্নার অনুষ্ঠান করছি, তারপরে দেখি যে আমার রান্নার অনুষ্ঠান থেকে প্রচুর মেয়েরা রান্নার জগতে আসতে চাচ্ছে, যেটা একদমই ছিল না বাংলাদেশে। তখন আমার মনে হলো যে আমরা যদি মেয়েদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করি, তাহলে পরে ওদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে, লেনদেন হবে, আমরা কোনো অনুষ্ঠান করলে ওরা অনেক উপকৃত হবে। সেই জন্য আমি তখন কেকাপার সাথে দেখা করলাম যে উনি একজন রন্ধন বিশেষজ্ঞ এবং রান্নার জগতের ওনার বিশাল অবদান আছে, এবং যে রান্নাটা যে শিল্প, এটা ওনার অনেক অবদান। তখন ওনাকে আমি বললাম যে আপা, আমি আর আপনি মিলে একটা সংগঠন করি, কুকিং অ্যাসোসিয়েশন। মানে আইডিয়াটা আপনার ছিল? হ্যাঁ। বাহ, চমৎকার। এখন বর্তমানে কতজন হচ্ছে আমাদের সদস্য আছেন? আমাদের সব মিলিয়ে প্রায় গোটা বাংলাদেশে ধরলে প্রায় 4,500। আর শুরুটা হয়েছিল কতজন দিয়ে? তখন আমাদের 30 জন নিয়ে। 30 জন দিয়ে। আর ঢাকাতে কতজনের আছে? ঢাকায় এখন প্রায় 1200 জন। আচ্ছা দর্শক, আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে আমি কিন্তু কুকিং অ্যাসোসিয়েশনের গণসংযোগ সম্পাদক আপা মেহেরুন্নেসা, আমার প্রিয় মেহেরুন্নেসা আপা এবং আমাদের শ্রদ্ধেয় কেকা ফেরদৌসি আপা আমার সমস্ত দিক বিবেচনা করে আমাকে কিন্তু এই সুন্দর পদটি দিয়েছেন, এবং এটা অনেক দায়িত্বের একটি পদ। তো আপারা ভালোবেসে আমার এই পদটি দিয়েছেন। আমি সবসময় চেষ্টা করি আমার যে পদ আপারা দিয়েছেন সেটার মর্যাদাটা রাখতে। আপা বলতে পারবে বিষয়ে? না, তুমি গণসংযোগ সম্পাদিকা হিসেবে অনেক ভালো কাজ করছো, এবং এটা একটা বিশাল বড় পোস্ট। একটা সংগঠনকে মানে পরিচালিত করতে গেলে একটা এই পদে যারা থাকে তাদের কিন্তু অনেক সংগঠিত করে সবার সাথে ভালো ব্যবহার করে তাদেরকে আনা, এবং তারা এটাতে এনজয় করে, এই যে করে, সেটার জন্য কিন্তু তোমার অনেক অবদান আছে। অনেক ধন্যবাদ আপা, আপনাদের দোয়াই তো আমি আগাচ্ছি। আচ্ছা আপা, একজন রন্ধন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে সফল রান্নার মূল চাবিকাঠি কি? একজন সফল রন্ধনবিদ হতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, বই লিখতে হয় রান্নার উপরে, তারপরে বিভিন্ন ধরনের পত্রিকায় লিখতে হয়, এবং গোটা ওয়ার্ল্ডের সব জনপ্রিয় রান্নার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এবং শুধু সুইট ডিশ কি, বেকিং কি, মোগলাই ডিশ কি, চাইনিজ কি, থাই কি, এই যে আলাদা আলাদা, স্প্যানিশটা কি, এগুলো সমস্ত সম্পর্কে আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, এখন ওইটা কিন্তু আমরা যখন আরম্ভ করছি তখন কিন্তু মানুষ জানতো না। আমি কিন্তু প্রথম রান্নার স্কুল করি বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনে। ওরা আমার রান্নার প্রোগ্রাম 2 বছর দেখার পর আমাকে ওখানে একটা স্কুল খুলে দিল, ওখানে প্রচুর মেয়েরা আসতো। তখন আমি ওই বেকিং আইটেম একটা আলাদা কোর্স, কিন্তু ওই যে মোগলাই ডিশ, চাইনিজ, থাই,
তারপরে বাংলাদেশি ডিশ, এগুলো আপনারা চেনালেন। আলাদা আলাদা করে আমি সব রেসিপি তৈরি করে সমস্ত নাম দিয়ে দিয়ে আমি এই জিনিসটাকে, আগে না রান্নার ক্লাস মানে কি চাইনিজ থাই সব একসাথে করতে, একসাথে, মানে অত বুঝতো না যে এটা আলাদা। এত তো পড়ালেখা করেও তেমন রান্নার উপরে কেউ আসে না, ওই সময় ছিল না। হ্যাঁ, এখন যেটা করছে, এখন তো অনেক ইনস্টিটিউট হয়েছে, আর এখন গুগলেও অনেক কিছু আমরা সার্চ করলে দেখছি। পাওয়া যায়। আমাদের সময় তো এগুলো ছিল না, এগুলো আপনারা নিজেরা বই পড়ে মেধা খাটিয়ে পড়ালেখা করে তারপরে এই তথ্যগুলো বের করেছেন। আচ্ছা, বর্তমান সময়ে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে কিভাবে সচেতনতা তৈরি করা যায়? ভেজাল খাদ্য তো সমাজে থাকবে, কুচক্রি মানুষ, এটা করার কিছু নাই, তারাই ভেজালটা দেয়। কিন্তু ভেজাল খাদ্য থেকে একটা জাতির ক্ষতি হয়ে যায়, কারণ খাদ্যটা হলো একটা জাতিকে সুস্থভাবে মেধা সম্পূর্ণ হতে গেলে কিন্তু ভালো খাদ্যের প্রয়োজন অবশ্যই, এবং খাবার তো চালিকা শক্তি আমাদের। সেই জন্য যারা ভেজাল খাবারগুলো দিচ্ছে, আমাদের গভর্নমেন্ট অফিসারই আছে এইসব দেখাশোনা করার জন্য। তারা যদি চিহ্নিত করে তাহলে আমরা ওদের কাছ থেকে ওই খাবারগুলো কিনবো না, ব্যবহার করব না, তাহলেই কিন্তু এই জিনিসটা, এটা সরকারিভাবে করা ছাড়া আমাদের করলে আমরা এটা সহযোগিতা করতে পারবো। আচ্ছা, নতুনদের জন্য সহজ ও স্বাস্থ্যকর খাবার তৈরির কোনো পরামর্শ দিবেন? হ্যাঁ, নতুনদের জন্য পরামর্শটা হলো যে যে কোনো খাবারের অল্প সময়, মানে টাইমটাও বুঝতে হবে, যে সবজিটা চাপালাম ঘুরে বেড়ালাম না, সবজি 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না, তাহলে তার ভিটামিনটা থাকবে। আর তেল কম দিয়ে রান্নতে হয় সবজি, হ্যাঁ, যে কোনো খাবারই তেলটা কম দিতে হবে। পরিমিত লবণ, পরিমিত চিনি, সুইট ডিশ যে বাদ দিতে হবে তা না, সুইট ডিশও দরকার আছে, মেধার জন্য প্রয়োজন, স্মরণ শক্তির জন্য, কিন্তু পরিমিত। আচ্ছা, রান্নার ক্ষেত্রে সৃজনশীলতা এবং ঐতিহ্যের মাঝে কিভাবে সামঞ্জস্য বজায় রাখেন? ঐতিহ্যবাহী রান্না যখন একটা কেউ পারে, সব ভালো ভালো রান্না, তার মধ্যে কিন্তু এমনি একটা ক্রিয়েটিভনেস এসে যায়, চলে আসে। হ্যাঁ, ও তখন ভাবি কি আচ্ছা আমি তো এই রান্নাটা করলাম, এরকম করে যদি আরেকটা রান্না করি তাহলে কিন্তু করলাম, কিন্তু দেখা গেলো যে এটা খেতে খুব সুন্দর, ওই জিনিসটাই তার একটা ক্রিয়েটিভনেস। যারা অনেক রান্না জানে এবং রান্নাটাকে ভালোবাসে তাদের এমনি ক্রিয়েটিভনেস চলে আসে। রান্না শিল্পে নারীদের ভূমিকা কেমন এবং ভবিষ্যতে তা কিভাবে আরো প্রসারিত করা যায়? আমাদের দেশে তো রান্না মেয়েদেরকে কোনোভাবেই কিছুতেই সহযোগিতা করতো না আমাদের সমাজের কারণে, ছিল বেশি। হ্যাঁ, তা আমরা, আমার কেক আপা, সিদ্দিক আপার অনুষ্ঠান দেখার পর থেকে সবাই এই রান্নার জগতে আসতে শুরু করলো এবং পরিবারও স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো, এবং মেয়েরা ঘরে বসে রান্না করে মানুষকে এই যে দিয়ে কিছু ইনকাম করছে, আত্মনির্ভরশীল হচ্ছে। এটা কিন্তু খুব জরুরি, কারণ আমাদের দেশে অনেক শিক্ষিত পরিবারও একটা মেয়েকে বের হয়ে আত্মনির্ভরশীল হওয়ার সহযোগিতা করে না, এখনো ওই জিনিসটা হয় না। কিন্তু একটা মেয়ে বলে না, মেয়েটাও মানুষ, ছেলেটাও মানুষ, মানুষ হিসেবে দেখলে দুইজনকেই রোজগার করতে হবে, দুইজন রোজগার করবে, লেখাপড়া করবে, যে যতটুকু পারবে করবে, তাহলেই কিন্তু অনেক সমাজ এগিয়ে যাবে। দর্শক, আপা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যেটা হচ্ছে মেয়ে মানুষকে মেয়ে মানুষ বলবেন না, মানুষ হিসেবে দেখুন। হ্যাঁ, এই যে আমরা বলি ছেলে মানুষ, মেয়ে মানুষ, মানে আমরা যখন আমাদের শিশুদের বড় করব, আমাদের ঘরে যখন ছেলে সন্তান আসবে বা মেয়ে সন্তান আসবে, তাদেরকে আমরা আসলে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা এভাবে বোঝাবো না, আমরা মানুষ হিসেবে তাদেরকে শুরু থেকেই, ছোটবেলা থেকেই বোঝাবার এই দায়িত্ব কিন্তু অভিভাবকদের। আমরা যদি সেভাবে তাদের বড় করি, তখন কিন্তু তারা আর ওই বৈষম্যটা রাখবে না যে আমার মা একজন মেয়ে মানুষ, আমার বোন একজন মেয়ে মানুষ, না, বলতে হবে যে মানুষ। তো মানুষ হিসেবে যদি আপনারা সবাই দেখেন, তাহলে কিন্তু আমাদের জীবনটা সহজ হয়ে যায়, বদলে যাবে সমাজ, বদলে যাবে পৃথিবী, আরো সুন্দর হয়। তা আপা খুব সুন্দর বিষয় উপস্থাপন করেছেন। এবং আপা, এখন হচ্ছে টক উইথ নাহারে আমরা র্যাপিড ফায়ার সেগমেন্টে যাব। এটা খুব ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। মিষ্টি না নোনতা? আমি নোনতা পছন্দ করি। তাই? তেল বেশি না কম? তেল কম। আচ্ছা, রান্নায় কি লবণের মাত্রা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ বা না? না। ভাজা খাবার পছন্দ?
মাঝে সাঝে। আচ্ছা, রান্নায় কোন ধরনের গ্যাস ব্যবহার করেন? আমরা যেটা যে সাপ্লাই আসে আমাদের সরকারিভাবে সেই সেটাই। গ্যাসটা ইউজ করি। আচ্ছা, ঐতিহ্যবাহী রান্না না আধুনিক ফিউশন? ঐতিহ্যবাহী যেসব রান্নার মধ্যে আমাদের পুষ্টি আছে সেই রান্নাগুলো আমি পছন্দ করি। আচ্ছা, নতুন রান্নার রেসিপির চেষ্টা করা পছন্দ করেন? হ্যাঁ, নতুন রেসিপি চেষ্টা করাটা আমি খুবই পছন্দ করি। রান্নায় সবচেয়ে বেশি কোন উপকরণ ব্যবহার করেন? রান্নায় তো আমাদের বাঙালি রান্নায় মোটামুটি সব উপকরণই মোটামুটি লাগে, কোনোটাই বাদ দেওয়া যায় না। আচ্ছা, নিজের রান্না পরিবেশন করতে বেশি ভালো লাগে না অন্য কারো রান্না? নিজের রান্নাটাই আমার পরিবেশন করতে বেশি ভালো লাগে। আচ্ছা, রান্না করতে বেশি ভালো লাগে না খাওয়াতে না খেতে? আমার তো রান্না করা তারপরে পরিবেশন করা ওইটা খুবই ভালো লাগে। আচ্ছা আপা, আমাদের এখন দেখা যায় যে অনেকেই একটা ভুল করে যে খাবার পরিবেশনের সময় যে পরিবেশন করছে কিন্তু সেটা সাজাচ্ছে যেটা খাবারের সাথে যায় না, তো এই বিষয়ে কিছু বলুন। সবসময় আমি প্রথম থেকেই মানে আমি যখন টিভিতে আসি নাই তখন থেকে আমার কেন জানি একটু পুষ্টি সম্পর্কে বা একটু খাবার সম্পর্কে কেন জানি একটা আইডিয়া ছিল একটু পারিবারিকভাবে। তা আমরা সবসময় খাবার যখন আমি তৈরি করতাম একটা ব্যালেন্স ডায়েট তৈরি করতাম, যে আজকে যে যদি কাচ্চি বিরিয়ানি করি তার সাথে কি দিব, তার সাথে একটু ফিশ দিলাম যাতে ওটার ক্যালোরি অতিরিক্ত না হয়ে যায়, এবং ওই ধরনেরই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে তৈরি করি, এবং এটা সবারই করা উচিত, তাহলে কোনো সমস্যা হয় না। এবং পরিবেশনের সময় যে আমরা সাজাই, আমরা প্লেটিংটা করি, তো এই প্লেটিং এ দেখা যায় যে অনেক সময় যে খাবারের যে উপকরণ ব্যবহার করি সেগুলো ছাড়া মানে খাবার মানে খাওয়া যাবে এমন জিনিস ছাড়াও আমরা কিন্তু সাজাচ্ছি। অনেকে কাগজের ফুল দিয়ে সাজাচ্ছে, অনেকে হচ্ছে মানে গোলাপ ফুল দিয়ে সাজাচ্ছে, তো এটা আসলে আপনি কিভাবে না, দেখছেন? খাবারের তো নিজস্ব একটা সৌন্দর্য আছে। আমি যদি একটা খাবার সুন্দর করে সুন্দর করে প্লেটিং করি, ওর মধ্যে আমি ওটার সাথে যেটা খেতে পারবো, ধরুন যে একটু রায়তা, গার্লিক সস, টমেটো সস, তেঁতুলের সস, তারপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, পুদিনা পাতা, এই ধরনের। তারপরে যেগুলা খাবারের সাথে যদি একটু সালাদ খাওয়া যায় তাহলে একটু শসা, একটু সাজিয়ে দিলাম, সুন্দর করে ফুল টুল করে কেটে যে পারবে, টমেটোর একটা ফুল কেটে, এইভাবে মানে নিজের ক্রিয়েটিভনেস দিয়ে ওটা সুন্দর করে সাজানো। কিন্তু বাইরের জিনিস দিয়ে খাদ্যে না সাজানোটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, কারণ হাইজেনিক থাকে না। আপনারা তো হচ্ছে আমরা তো অনেক জাজ হিসেবেও যাচ্ছি অনেক হচ্ছে প্রতিযোগিতায়, আপনি যাচ্ছেন সরকারিভাবে বেসরকারিভাবে, তো সেখানে আপনি আসলে কোন জিনিসগুলো বেশি লক্ষ্য করেন যারা প্রতিযোগী থাকে? আমাদের প্রতিযোগী তো আসে অনেকেই অনেকভাবে, কিন্তু আমাদের দেশে যেটা সায়েন্স ল্যাবরেটরি থেকে রিসার্চ করে দেখেছিল যে আমাদের সমস্ত ঐতিহ্যবাহী খাবারই কিন্তু পুষ্টিযুক্ত না। কারণ আমাদের দেশে যে সাধারণত গ্রামে যারা থাকে তারা কিন্তু অত শিক্ষিত ছিল না এবং অত পয়সাও ছিল না, একটা মনে করতে এটার সাথে ওটা মিশিয়ে রান্না করতো পেটটা ভরানোর জন্য, কিন্তু ওটা শরীরে কতটুকু কাজে লাগতো তারা কিন্তু জানতো না। সেই জন্য ওগুলো সবই যে ভালো তা না। আমরা যেহেতু এডুকেটেড এবং প্রতিযোগিতায় আসছে, তারা কিন্তু এডুকেটেড হয়ে আসে, তারা ওইসব জেনে বুঝে তারপরে ওই খাদ্যগুলো নিয়ে আসা উচিত, যে না আমাদের নামটা ঠিক আছে কিন্তু আমরা এটাকে একটু ঠিক করে দেই। কারণ রিসার্চ করে দেখা গেছে আমাদের দেশে যে পরিমাণে খাদ্য সেই পরিমাণে কিন্তু পুষ্টিটা পায় না, যার জন্য মেধা কম, ইন্টেলিজেন্সিটা বাড়ে কিন্তু পুষ্টিযুক্ত খাবার থেকে। দর্শক হচ্ছে আমরা আসলে প্রথমেই নির্ধারণ করব যে আমরা আসলে কি খাবার খাবো। আমরা এই যে সারাদিন যে অনেকগুলো খাবার খেয়ে ফেলছি যে ওইটার থেকে এই পুষ্টি পাবো, ওইটার থেকে এই পুষ্টি, আসলে বিষয়টা তা না। আমাদের আপা যেটা বললেন একটু পড়ালেখা করে আসতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনার খাবারের চার্টটা রেডি করেন, এবং আপনি যখন কোনো প্রতিযোগিতায় যাবেন অবশ্যই একটু রিসার্চ করে আসতে হবে, এবং আপনার যে মেন্টর থাকবে তার সাথেও কিন্তু পরামর্শ করে আপনি হচ্ছে খাবারটা সিলেক্ট করতে পারেন যে আমি আসলে এই খাবারটা নিয়ে প্রতিযোগিতায় যাব। এবং প্রতিযোগিতায় গেলে আর কি কি দিক আপনারা দেখেন? হাইজিন। আমি যখন বাংলাদেশে, কিন্তু এখন কে কি বলে জানি না,
আমি এটিএন বাংলাতে রান্নার অনুষ্ঠান আরম্ভ করার সাথে সাথে আমি কেন জানি আমার পিঠা যে খুব অনেক জানতাম তাই না, কিছু জানতাম, কিন্তু আমার মনে হতো কি যে আমি পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি, আমাদের বাংলাদেশের মতো পিঠা কেউ জানে না। তাহলে এটা মনে একটা ঐতিহ্যবাহী খাবার, এবং নারিকেল, গুড়, এদের যে পুষ্টি গুণ কতটুকু আয়রন, এগুলোর উপরে আমি পড়াশোনা করছি, দেখেছি না এগুলো খুবই হেলদি ফুড। পিঠাটা আমাদের দেশে খুবই হেলদি ফুড। তখন আমি পিঠা প্রতিযোগিতা করেছিলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে, তখন সিদ্দিক আপা বেঁচে ছিল। আচ্ছা, ওনাকে আমি নিয়ে এসেছি বিচারক হিসাবে, আমার সাথে কাজ করেছে, এবং উনি আমাকে খুব প্রশংসা করলো যে মেহেরুন, তুমি একটা অনেক বড় কাজ করছো, তোমার মতো চিন্তা ভাবনার মানুষ কিন্তু আমি দেখি নাই। আর তুমি যদি কোনোদিন কিছু করতে চাও, আমি কতদিন ভালো থাকবো জানো না, কেক আপার সাথে তুমি যোগাযোগ করো, ও কিন্তু অনেক ভালো। এবং আমার জীবনে চলার পথে এই মুহূর্তে আমি দেখেছি ওনার এই কথাটা এত বাস্তব, যেটা আমি কল্পনাও করতে পারিনি আসলে। এবং আমি বিচারক হিসাবে ওনাকে একটা ভালো পেমেন্ট করছিল, বলি কি তুমি বিচারককে পেমেন্ট করলো, আমি না আমি স্পন্সর আছে আপনাকে দিব না। তো এই যে উনি, তুমি যে কত বড় সম্মান দিলে, এই জ্ঞানটাই তো মানুষের নাই। হ্যাঁ, ওই সময় আসলে এত কিছু জানতো না। মানে আপনারা তো শিখিয়েছেন, আপনাদের দেখানো পথে তো আমরা চলছি। তারপরে আমি ওই যে আমি নিজে কাগজের মধ্যে লিখছি যে নাম, তারপরে হলো কতজন খাবে, তার পরিমাণ, ধর আমি যে 6 জনের খাবার লেখা আছে, তার পরিমাণ কতটুকু, তারপরে স্বাদের উপরে, তারপরে প্লেটিং এর উপরে, মানে সৌন্দর্যটা কিরকম এবং কত টাইম লাগছে তার উপরে আমরা মার্ক দিয়ে করছি। তো হচ্ছে মেহরুন, তুমি এটা কোথা থেকে শিখছো? আমি চাপ আমি নিজে বসে এগুলা ভেবে চিনতে এগুলা করি, কারণ আপনি তো এগুলো নিয়ে পড়ালেখা করেছেন। তারপর অনেকেই তো অনেক ধরনের প্রতিযোগিতা করছে। এখন তো অনেক এগিয়ে গেছে। আমি প্রতিযোগিতাটা আরম্ভ করছি প্রথম বাংলাদেশে। বাহ, সুন্দর। দর্শক, আমরা কিন্তু অনেকগুলো তথ্য পেলাম। আগে আসলে আমরা এত কিছু জানতাম না, তখন কিন্তু যখন আপারা ছিলেন তখন কিন্তু এই গুগলও ছিল না, বা এভাবে ফেসবুকে এভাবে হতো না, হয়তো ফেসবুকও ছিল না ওই সময়। তো যাই হোক, আপারা যে জ্ঞানটা পড়ালেখা করে অর্জন করেছেন, সেটাই কিন্তু ওনারা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। তো আমরা নিজেরাও যে যেটা জানি সেটা যদি আপনাদের মাঝে ছড়িয়ে দিই, যে যার জায়গা থেকে সেটা সে যদি প্রকাশ করি, তাহলে কিন্তু সবার উপকার হয়। যেমন আপার জ্ঞানগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা এখন অনেকটা রান্নার বিষয়ে অনেক কিছু আপাদের থেকে জানতে পেরেছি। তো আমরা যে যার জায়গা থেকে থাকবো, আমরা অবশ্যই সবাইকে হেল্প করব। তো আপা, আমাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো? আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছে। তোমাদের এই অনুষ্ঠানে এসে আমি অনেক মানে আনন্দিত হয়েছি যে আমার একজন খুব প্রিয় একজন মানুষ হাসিনা আনসার, ও এত সুন্দর একটা অনুষ্ঠান করছে, টক শো। এই টক শোর অনেক প্রয়োজন আছে, কারণ আমরা অনেকের কথা যখন শুনবো তখন কিন্তু অনেক কিছু জানতে পারবো, কারণ আমরা সব সময় যে বই পড়ি তা নয়, আমরা কিন্তু শুনি, শুনলেও কিন্তু মানুষের অনেক উপকার হয়। অবশ্যই আপা, আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের এই টক উইথ নাহারে এসেছেন, আর আজকে আপনার জীবন, আপনার সংগ্রাম আর আপনার ছোট ছোট যে স্বপ্নগুলো জেনে আসলে মানে হৃদয়ের, মানে অন্তরের অন্তঃস্থল থেকে এত ভালো লেগেছে, মানে কি বলবো। আবারও নতুন কোনো আয়োজনে আপনাকে আমরা আবারও আমন্ত্রণ জানাবো। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের, যেহেতু আমি রন্ধনবিদ একজন, সেজন্য আমি সবসময় দর্শকদেরকে বলি, বাড়িতে মায়েরা চাকরি করছে, সবই করছে, তারপরেও পরিবারকে মাঝে সাঝে রেগুলারই খুব সিম্পল খাবার তৈরি করে খাওয়াবেন। কেনা খাবারের কিন্তু পুষ্টিটা তৈরি হয় না, এবং বাচ্চাদেরকে যে আমরা কত ভালোবাসি, পরিবারকে যে ভালোবাসি, এটা কিন্তু খাদ্য তৈরি করে পরিবেশন করাটার উপরে বিশাল একটা ব্যাপার থাকে। অনেক ধন্যবাদ আপা, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পেলাম। আবারও দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, এখনই আমাদের বিদায় নিতে হবে। তো দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব আমি, হাসিনা আনসার, প্রতি বুধ এবং বৃহস্পতিবার বিকেল 4টায়।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।